আজ সকালে ফোনে কল আসলো। নাম দেখে চমকে গেলাম, মাই হাজব্যান্ড। কে সেভ করেছে এই নাম? ছেলেকে ডেকে জিজ্ঞেস করলাম। সে লজ্জা পেয়ে বলল, আমি সেভ করেছি মাগু। কেন এমন নাম দিয়েছিস? আমি রাগত কণ্ঠে জিজ্ঞেস করলাম। সে আমার পাশে বসে বলল, মা, আমি আর ভান করতে চাই না। তোমার ফোনে আমার নাম দেখে আমার খুব ভালো লাগে। আমি চাই তুমি সত্যিই আমাকে তোমার হাজব্যান্ড হিসেবে দেখো গু। আমার হাত কাঁপছিল। তুই কি বলছিস? সে আমার ফোনটা নিয়ে আরও দেখালো। তার সব ছবিতে আমার সাথে তোলা কয়েকটায় লেখা উইথ মাই ওয়াইফকে। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হও। সে আমার হাত ধরে বলল। আমরা এই শহর ছেড়ে চলে যেতে পারি। নতুন জায়গায় স্বামী স্ত্রী হিসেবে জীবন শুরু করি গিয়ে। ফোনের স্ক্রিনে মাই হাজব্যান্ডকে লেখাটা জ্বলজ্বল করছিল। আমার পুরো শরীর কেঁপে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। এই ঘটনা ঘটল গত মাসের কথা। সেদিন সকালবেলা আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। ফোনের স্ক্রিনে নাম দেখে আমার চোখ কপালে উঠে গেল। মাই হাজব্যান্ড লেখা। আমি তো এমন কোনো নাম সেভ করিনি। তাহলে এই নাম কে সেভ করল? আমি কল কেটে দিলাম। তারপর রাহুলকে ডাকলাম। রাহুল, এদিকে একটু এসো তো। রাহুল এসে বলল, কি হয়েছে মা? আমি ফোনটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই নাম কে সেভ করেছে? মাই হাজব্যান্ড। রাহুল ফোনটা দেখে লজ্জায় মুখ লাল হয়ে গেল। বলল, আমি সেভ করেছি মাগি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুই? কেন? রাহুল আমার পাশে বসে বলল, মা, আমি আর ভান করতে চাই না। অনেক দিন ধরে আমি তোমার প্রতি অন্যরকম অনুভূতি নিয়ে চিন্তা করছি গ। আমার মাথা ঘুরে গেল। তুই কি বলছিস রাহুল? সে আমার ফোনটা নিয়ে গ্যালারি খুলল। দেখলাম আমার সাথে তোলা অনেক ছবি। কয়েকটাই ক্যাপশন লেখা উইথ মাই বিউটিফুল ওয়াইফকে, বেস্ট মোমেন্টস উইথ মাই লাভ কে, এরকম আরও কিছু। আমি হকচকিয়ে গেলাম। রাহুল, এগুলো তুই কখন করেছিস? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবে দেখি না। তুমি একজন সুন্দর নারী। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমার পা কাঁপতে লাগল। তুই কি পাগল হয়ে গেছিস? রাহুল বলল, না মা, আমি একদম ঠিক আছি। আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি। নতুন জায়গায় স্বামী স্ত্রী হিসেবে জীবন শুরু করি গিয়ে। আমি ফোনটা রেখে দিয়ে বললাম, রাহুল, তুই কি বুঝিস? তুই কি বলছিস? আমি তোর মা। এরকম চিন্তা করা একদমই ঠিক না গে। রাহুল বলল, কেন ঠিক না মা? তুমি তো এখনও সুন্দর। বাবা অফিসে সারাদিন থাকে। তোমার যত্ন নেয় না। আমি তোমাকে খুশি রাখতে পারব। আমার চোখে পানি এসে গেল। তুই কি জানিস তুই কি বলছিস? এটা সম্ভব না রাহুল গু। সেদিন সারাদিন আমার মন খারাপ ছিল। রাহুলের কথাগুলো মাথা থেকে যাচ্ছিল না। রাতে প্রদীপ অফিস থেকে ফিরে এসে খেয়ে ঘুমিয়ে পড়ল। আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলাম। পরের দিন সকালে প্রদীপ অফিসে চলে গেল। পূজা স্কুলে গেল। রাহুল কলেজে গেছে। আমি একা বাসায়। হঠাৎ দরজায় ঘণ্টি বাজল। দেখি রাহুল ফিরে এসেছে। আমি বললাম, তুই ফিরে এলি কেন? কলেজে যাসনি? রাহুল বলল, মা, তোমার সাথে কথা বলার জন্য এসেছি। আমি বললাম, কি কথা? রাহুল আমার কাছে এসে বলল, মা, গতকাল যা বলেছি তুমি সেটা নিয়ে ভেবেছ? আমি বললাম, রাহুল, তুই এসব বাদ দে। এগুলো ঠিক না ঘি। রাহুল বলল, কেন ঠিক না মা? আমি তোমাকে ভালোবাসি। তুমিও তো আমাকে ভালোবাসো। আমি বললাম, হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। কিন্তু সেটা মায়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা না গ।
রাহুল আমার হাত ধরে বলল, মা তুমি একবার চিন্তা করে দেখো। বাবা তোমার যত্ন নেয় না, সারাদিন অফিসে থাকে, বাসায় এলেও তোমার সাথে কথা বলে না। আমি তোমাকে খুশি রাখব। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রাহুল তুই এসব কথা বলিস না, এটা পাপ। রাহুল বলল, এটা পাপ না মা, এটা ভালোবাসা। তুমি যদি আমার প্রেমে পড়ে যাও তাহলে কোনো সমস্যা নেই গি। আমি রান্নাঘরে চলে গেলাম, কিন্তু রাহুল আমার পেছনে এলো। বলল, মা তুমি আমার থেকে পালাতে পারবে না, আমি তোমাকে পেতেই হবে গু। আমি ভয় পেয়ে গেলাম। রাহুল তুই কি করছিস? রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, মা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। বললাম, রাহুল তুই পাগল হয়ে গেছিস, আমি তোর বাবাকে সব বলে দেব। রাহুল বলল, বাবাকে বলতে পারো, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে সরব না গিয়ে। সেদিন পরে আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। রাহুলের এই আচরণ আমাকে ভাবিয়ে তুলল। আমি কি করব বুঝতে পারছিলাম না। রাতে প্রদীপ ফিরে আসলো। আমি তাকে সব বললাম। প্রদীপ প্রথমে বিশ্বাস করল না। বলল, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ গু। আমি বললাম, না আমি ভুল বুঝিনি, রাহুল সত্যি এসব বলেছে গু। প্রদীপ রাহুলকে ডেকে জিজ্ঞেস করল। রাহুল সব স্বীকার করল। প্রদীপ রেগে গিয়ে রাহুলকে চড় মারল। বলল, তুই কি পাগল হয়ে গেছিস? রাহুল বলল, বাবা আমি পাগল হইনি, আমি মাকে ভালোবাসি। প্রদীপ বলল, এটা ভালোবাসা না, এটা অসুস্থতা, তুই ডাক্তারের কাছে যাবি গু। রাহুল বলল, আমার কোনো অসুখ নেই, আমি একদম ঠিক আছি। কয়েকদিন এভাবেই চলল। রাহুল তার কথায় অটুট রইল। সে বলল সে মাকে বিয়ে করবেই। একদিন আমি রাহুলের রুমে গেলাম। দেখি সে আমার ছবি দিয়ে একটা অ্যালবাম বানিয়েছে। সব ছবিতে মাই ওয়াইফ লেখা। আমি অ্যালবামটা নিয়ে দেখতে লাগলাম। প্রতিটা ছবির নিচে লেখা তার স্বপ্নের কথা। একটা ছবিতে লেখা, আমার সুন্দর স্ত্রী, একদিন আমরা একসাথে হানিমুনে যাব গো। আরেকটায় লেখা, আমার প্রিয় স্ত্রী, তুমি আমার জীবনের সব কিছু গু। আমার চোখে পানি এসে গেল। রাহুল কতটা অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ রাহুল রুমে ঢুকল। আমাকে অ্যালবাম নিয়ে দেখতে দেখে খুশি হয়ে গেল। বলল, মা তুমি আমার অ্যালবাম দেখছ, কেমন লাগছে? আমি বললাম, রাহুল তুই কেন এসব করছিস? রাহুল বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি মা, তুমি আমার স্ত্রী গু। আমি বললাম, রাহুল আমি তোর স্ত্রী না, আমি তোর মা গু। রাহুল বলল, না তুমি আমার স্ত্রী, আমি তোমাকে স্ত্রী হিসেবেই দেখি গে। এদিকে পূজাও রাহুলের আচরণ লক্ষ্য করছিল। একদিন সে আমাকে জিজ্ঞেস করল, মা দাদা কেন এমন করছে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। বললাম, দাদার মন খারাপ আছে গি। পূজা বলল, দাদা তো তোমাকে অন্যরকম দেখে, আমি খেয়াল করেছি। আমি বললাম, তুই এসব নিয়ে মাথা ঘামাস না গিয়ে। কিন্তু পূজা বলল, মা দাদা তোমাকে স্ত্রীর মতো ভালোবাসে, এটা ঠিক না গি। আমি বুঝতে পারলাম পূজাও সব কিছু বুঝতে পেরেছে। এভাবে আরও কিছুদিন কাটল। রাহুলের আচরণ দিন দিন আরও অস্বাভাবিক হতে লাগল। সে আমার পেছনে পেছনে ঘুরত। আমি যেখানেই যেতাম সে সেখানে চলে আসত। একদিন আমি বাজার করতে গিয়েছিলাম। রাহুল আমার পেছনে এলো। বাজারে সবার সামনে বলল, আমার স্ত্রী কি কিনবে? আমি লজ্জায় মরে গেলাম। বললাম, রাহুল তুই কি বলছিস? রাহুল বলল, আমি সত্যি বলছি, তুমি আমার স্ত্রী গো। বাজারের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত বাজার শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাহুলকে বললাম, তুই কেন সবার সামনে এসব বলছিস? রাহুল বলল, কারণ আমি গর্বিত, তুমি আমার স্ত্রী গো। আমি প্রদীপকে সব বললাম। প্রদীপ রাহুলের সাথে কড়া কথা বলল, কিন্তু রাহুল তার কথায় অটুট রইল। এভাবে আরও 1 মাস কেটে গেল। রাহুলের আচরণ আরও খারাপ হতে লাগল। সে আমাকে জোর করতে চেষ্টা করত। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পাশে শুয়ে আছে। চোখ খুলে দেখি রাহুল। আমি চমকে উঠে বললাম, রাহুল তুই এখানে কি করছিস? রাহুল বলল, আমি তোমার পাশে শুতে এসেছি। স্বামী স্ত্রী তো একসাথে ঘুমায় গু। আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, তুই উঠ, এখানে শুতে পারবি না গি। রাহুল বলল, কেন? আমি তোমার স্বামী গু,
আমি চিৎকার করে প্রদীপকে ডাকলাম। প্রদীপ এসে রাহুলকে ধাক্কা দিয়ে বাইরে নিয়ে গেল। পরের দিন আমরা রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, রাহুলের মানসিক অসুস্থতা হয়েছে, তার ট্রিটমেন্ট দরকার। কিন্তু রাহুল ট্রিটমেন্ট নিতে রাজি হল না। বলল, তার কোনো অসুখ নেই। আমরা খুবই চিন্তায় পড়ে গেলাম। রাহুলকে কিভাবে সুস্থ করা যায় সেই চিন্তায় আমরা। এদিকে রাহুলের আচরণ আরও বেশি অস্বাভাবিক হতে লাগল। সে আমার জামা কাপড় চুরি করে তার রুমে লুকিয়ে রাখত। আমার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে তার কাছে রেখে দিত। একদিন আমি তার রুমে গিয়ে দেখি সে আমার শাড়ি পরে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, রাহুল, তুই কি করছিস? রাহুল বলল, আমি তোমার মতো হওয়ার চেষ্টা করছি, যাতে তুমি আমাকে ভালোবাসো। আমার মাথা ঘুরে গেল। রাহুল কত বেশি অসুস্থ হয়ে পড়েছে। আমি প্রদীপকে বললাম, আমরা রাহুলকে কোনো হাসপাতালে ভর্তি করি। প্রদীপ বলল, হ্যাঁ, এটাই ভালো। আমরা রাহুলকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে রাজি হল না। বলল, সে ঠিক আছে। এমন সময় আমাদের পাড়ার একজন ডাক্তার কাকু আমাদের বাসায় এলেন। তিনি রাহুলের অবস্থা দেখে বললেন, রাহুলের তাড়াতাড়ি চিকিৎসা দরকার, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমরা রাহুলকে জোর করে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেলাম। সেখানকার ডাক্তার রাহুলকে পরীক্ষা করে বললেন, রাহুলের একটা জটিল মানসিক রোগ হয়েছে, তার দীর্ঘদিন চিকিৎসা লাগবে। আমরা রাহুলকে সেই হাসপাতালে ভর্তি করে দিলাম। প্রথমে সে অনেক কান্নাকাটি করল। বলল, সে বাসায় যেতে চায়, আমার কাছে থাকতে চায়। কিন্তু ডাক্তার বললেন, রাহুলকে এখানেই রাখতে হবে, তা না হলে সে সুস্থ হবে না। আমি রাহুলকে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, রাহুল, তুই সুস্থ হয়ে ফিরে আসবি, আমি তোর জন্য অপেক্ষা করব। রাহুল বলল, মা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি বললাম, না, আমি তোকে ছাড়ছি না, তুই সুস্থ হওয়ার জন্য এখানে থাক। রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। আমার চোখেও পানি এসে গেল। বললাম, রাহুল, তুই সুস্থ হয়ে আস, তারপর আমরা আবার একসাথে থাকব। হাসপাতালে রাহুলের চিকিৎসা শুরু হল। ডাক্তার বললেন, রাহুলের সুস্থ হতে কমপক্ষে 6 মাস লাগবে। আমরা সপ্তাহে একবার রাহুলকে দেখতে যেতাম। প্রথম কয়েক সপ্তাহে রাহুল আমাকে দেখে আগের মতোই কথা বলতো সে আমাকে বিয়ে করবে। কিন্তু ধীরে ধীরে চিকিৎসার ফলে তার অবস্থার উন্নতি হতে লাগল। 4 মাস পর রাহুল আর আগের মতো কথা বলত না। সে স্বাভাবিক আচরণ করত। একদিন আমি রাহুলকে দেখতে গেলাম। রাহুল আমাকে দেখে বলল, মা, আমি দুঃখিত, আমি অনেক খারাপ আচরণ করেছি। আমি খুশি হয়ে বললাম, কোনো সমস্যা নেই রাহুল, তুই সুস্থ হয়েছিস, এটাই বড় কথা। রাহুল বলল, মা, আমি বুঝতে পারছি আমি কতটা ভুল করেছি। তুমি আমার মা, স্ত্রী না। আমার চোখে আনন্দের পানি এসে গেল। হ্যাঁ রাহুল, আমি তোর মা, আমি তোকে মায়ের ভালোবাসা দিই। রাহুল বলল, মা, আমি বাসায় ফিরে যেতে চাই। আমি ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বললেন, রাহুল অনেকটাই সুস্থ হয়ে গেছে, তবে আরও 1 মাস এখানে থাকলে ভালো হয়। আরও 1 মাস পর রাহুল সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে এল। সে আগের মতো স্বাভাবিক আচরণ করতে লাগল। আমাকে মা ডাকত, সম্মান করত। বাসায় ফিরে আসার পর রাহুল আমার কাছে ক্ষমা চাইল। বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি অনেক খারাপ আচরণ করেছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, সব ভুলে যা রাহুল, তুই এখন সুস্থ, এটাই আমার জন্য যথেষ্ট। রাহুল বলল, মা, আমি আর কখনো এরকম ভুল করব না, আমি একজন ভালো ছেলে হয়ে থাকব। প্রদীপও খুশি হল। বলল, রাহুল, তুই এখন সুস্থ, তোর ভবিষ্যৎ নিয়ে ভাবো। রাহুল আবার কলেজে ভর্তি হল, পড়াশোনায় মন দিল, আমাদের সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। কয়েক মাস পর আবার রাহুলের আচরণে পরিবর্তন দেখা গেল। তবে এবার সে আমার প্রতি নয়, পূজার প্রতি অদ্ভুত আচরণ করতে লাগল। একদিন আমি দেখলাম রাহুল পূজার পিছনে পিছনে ঘুরছে। পূজা যেখানে যায় রাহুল সেখানে যায়। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, রাহুল, তুই পূজার পিছনে কেন ঘুরছিস? রাহুল বলল, কিছু না মা, আমি শুধু দেখছি পূজা কি করে। কিন্তু আমার মনে সন্দেহ হল। আমি পূজাকে জিজ্ঞেস করলাম, পূজা, দাদা তোর সাথে কেমন আচরণ করে?
পূজা বলল, মা, দাদা আমার দিকে অদ্ভুতভাবে তাকায়। আমার গা ছমছম করে গি। আমি আরও জিজ্ঞেস করলাম, আর কিছু? পূজা বলল, দাদা আমাকে বারবার বলে আমি খুব সুন্দর হয়েছি। আমার কাছে বেশি সময় কাটাতে চায় ও। আমার মাথায় যেন বাজ পড়ল। রাহুল আবার অসুস্থ হয়ে পড়েছে। এবার পূজাকে নিয়ে আমি প্রদীপকে সব বললাম। প্রদীপও চিন্তিত হয়ে পড়ল। বলল, আমাদের সাবধান থাকতে হবে গি। আমরা রাহুলকে কাছ থেকে নজর রাখতে লাগলাম। দেখলাম সে সত্যিই পূজার প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখাচ্ছে। একদিন রাতে আমি শুনলাম পূজা কাঁদছে। তার রুমে গিয়ে দেখলাম সে বিছানায় বসে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে পূজা? পূজা কাঁদতে কাঁদতে বলল, মা, দাদা আমাকে খারাপ কথা বলেছে ইউ। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কি কথা বলেছে? পূজা বলল, দাদা বলেছে আমি বড় হয়ে গেছি। সে আমাকে ভালোবাসে। আমি যেন তার গার্লফ্রেন্ড হই কি। আমার রক্ত জ্বলে গেল। রাহুল আবার সেই পথেই হাঁটছে। আমি তখনই প্রদীপকে ডাকলাম। প্রদীপ এসে সব শুনল। রেগে গিয়ে রাহুলের রুমে গেল। প্রদীপ রাহুলকে ধাক্কা দিয়ে বলল, তুই আবার শুরু করেছিস? রাহুল বলল, কি শুরু করেছি বাবা? প্রদীপ বলল, তুই পূজাকে নিয়ে খারাপ কথা বলেছিস উ। রাহুল বলল, আমি খারাপ কিছু বলিনি। পূজা খুব সুন্দর। আমি তাকে ভালোবাসি উ। প্রদীপ চড় মেরে বলল, তুই পাগল। পূজা তোর বোন উ। রাহুল বলল, সে আমার বোন। কিন্তু আমি তাকে বোন হিসেবে দেখি না গি। আমি ভয়ে কাঁপতে লাগলাম। রাহুল আবার সেই অসুখে ফিরে গেছে। পরের দিন সকালেই আমরা রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার রাহুলের অবস্থা দেখে বললেন, রাহুলের অসুখ আবার ফিরে এসেছে। এবার আরও মারাত্মক উ। ডাক্তার বললেন, রাহুলকে আবার হাসপাতালে ভর্তি করতে হবে। এবার আরও দীর্ঘ চিকিৎসা লাগবে গি। আমরা রাহুলকে আবার হাসপাতালে ভর্তি করে দিলাম। এবার সে আরও বেশি প্রতিরোধ করল। বলল, সে বাসায় থাকতে চায়। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। পূজার নিরাপত্তার জন্য রাহুলকে হাসপাতালে রাখতেই হল। এদিকে পূজার মানসিক অবস্থা খারাপ হয়ে গেল। সে ভয় পেত। রাতে ঘুমাতে পারত না। আমি পূজাকে কাউন্সেলিং এর জন্য একজন মনোবিদের কাছে নিয়ে গেলাম। মনোবিদ বললেন, পূজার মানসিক ট্রমা হয়েছে। তার চিকিৎসা দরকার উ। পূজার চিকিৎসাও শুরু হল। আস্তে আস্তে সে সুস্থ হতে লাগল। এদিকে রাহুল হাসপাতালে থাকল প্রায় ৮ মাস। এই ৮ মাসে আমাদের পারিবারিক জীবন একদম উল্টপাল্ট হয়ে গেল। প্রদীপ অফিসের কাজে মন দিতে পারত না। আমি সারাক্ষণ চিন্তায় থাকতাম। পূজা স্কুলে ভালো ফলাফল করতে পারছিল না। আমাদের পাড়ার লোকেরাও জানতে পারল রাহুলের অবস্থার কথা। তারা আমাদের সাথে দূরত্ব বজায় রাখতে লাগল। একদিন আমাদের প্রতিবেশী কাকিমা এসে বললেন, শ্রাবণী, তোমাদের ছেলের এই অবস্থা দেখে আমাদের খুব কষ্ট হয় গে। আমি বললাম, কি করব কাকিমা? এটা তো রোগ গি। কাকিমা বললেন, তুমি কি কোনো তান্ত্রিকের কাছে গেছ? হয়তো কোনো খারাপ নজর লেগেছে গি। আমি বললাম, কাকিমা, এগুলো কুসংস্কার। রাহুলের মানসিক রোগ হয়েছে গি। কিন্তু কাকিমা বললেন, তুমি একবার চেষ্টা করে দেখো। হয়তো ভালো হয়ে যায় উ। আমি প্রদীপের সাথে আলোচনা করলাম। প্রদীপ বলল, এসব বাজে কথা। আমরা ডাক্তারের চিকিৎসাই চালিয়ে যাব গু। আমিও সেটাই ঠিক মনে করলাম। আমরা কোনো কুসংস্কারে বিশ্বাস করলাম না। ৮ মাস পর রাহুল আবার সুস্থ হয়ে বাসায় ফিরল। এবার ডাক্তার বললেন, রাহুল অনেক উন্নতি করেছে। কিন্তু তাকে নিয়মিত ওষুধ খেতে হবে। আর মানসিক চাপ এড়িয়ে চলতে হবে গু। রাহুল বাসায় এসে আবার সবার কাছে ক্ষমা চাইল। পূজাকে বলল, পূজা, আমি তোর কাছে ক্ষমা চাই। আমি তোর ক্ষতি করেছি উ। পূজা প্রথমে ভয় পেল। কিন্তু আস্তে আস্তে সে রাহুলকে ক্ষমা করে দিল। রাহুল এবার খুবই সাবধানে থাকতে লাগল। নিয়মিত ওষুধ খেত। ডাক্তারের কাছে চেক আপ করাত। আমরাও আশা করেছিলাম এবার রাহুল সুস্থ থাকবে। কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল না। ১ বছর পর আবার রাহুলের সমস্যা শুরু হল। এবার সে আমাদের বাড়ির কাজের মেয়ে রিতার প্রতি আগ্রহ দেখাতে লাগল। রিতার বয়স মাত্র ১৬ বছর। সে আমাদের বাসায় কাজ করতে আসত। একদিন রিতা কাজতে কাজতে আমার কাছে এলো। বলল, দিদি, ভাইজা আমাকে খারাপ কথা বলে গি। আমি জিজ্ঞেস করলাম, কি কথা বলে? রিতা বলল, ভাইজা বলে আমি তার গার্লফ্রেন্ড হই।
সে আমাকে বিয়ে করবে গু। আমার আবার মাথায় বাজ পড়ল। রাহুল আবার সেই পথে। আমি রাহুলকে ডেকে জিজ্ঞেস করলাম। রাহুল স্বীকার করল। বলল, মা, রীতা খুব সুন্দর। আমি তাকে ভালোবাসি। আমি বললাম, রাহুল, তুই আবার শুরু করেছিস? রাহুল বলল, না মা, এইবার ভিন্ন। রীতা আমার বোন না। আমি তাকে বিয়ে করতে পারি। আমি বললাম, রাহুল, রীতার বয়স মাত্র 16। সে একটা বাচ্চা গু। রাহুল বলল, তাতে কি? সে বড় হয়ে গেছে গু। আমি রীতার বাবা-মাকে খবর দিলাম। তারা এসে রীতাকে নিয়ে গেল। বলল, আর রীতা আপনাদের বাসায় কাজ করতে আসবে না গি। আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম। বললাম, রাহুলের অসুখ আছে। সে ইচ্ছে করে এসব করে না গি। কিন্তু রীতার বাবা রেগে গিয়ে বলল, অসুখ থাকুক বা না থাকুক, আমি আমার মেয়েকে এই ঝুঁকিতে ফেলতে পারি না গু। আমি তাদের কথাও বুঝতে পারলাম। তারা তাদের মেয়ের নিরাপত্তার কথা ভাবছে। এদিকে পাড়ার অন্য মেয়েরাও আমাদের বাসা থেকে দূরে থাকতে লাগল। সবাই জানত রাহুলের অবস্থার কথা। আমরা আবার রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, রাহুলের অসুখ জটিল। এটা বারবার ফিরে আসতে পারে গি। ডাক্তার বললেন, রাহুলকে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে। কিন্তু সে যখন কোনো মেয়েকে দেখে তখন তার অসুখ আবার ফিরে আসে গু। আমি জিজ্ঞেস করলাম, তাহলে উপায় কি? ডাক্তার বললেন, রাহুলকে মেয়েদের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। কিছুদিনের জন্য তাকে কোনো দূরের জায়গায় পাঠানো যেতে পারে গি। আমরা রাহুলকে তার মামার বাড়ি পাঠিয়ে দিলাম। মামার বাড়ি ছিল গ্রামে। সেখানে কোনো বয়স্ক মেয়ে ছিল না। রাহুল প্রথমে যেতে চাইল না। কিন্তু আমরা তাকে বোঝালাম। বললাম, তুই কিছুদিন গ্রামে থাক। মন ভালো হয়ে যাবে গু। রাহুল মামার বাড়িতে গিয়ে কিছুদিন ভালো ছিল। কিন্তু সেখানেও সমস্যা হল। একদিন রাহুলের মামা ফোন করে জানালো, রাহুল এখানকার একটা মেয়ের পেছনে লেগেছে। আমি আর রাখতে পারছি না গি। আমরা রাহুলকে ফিরিয়ে আনলাম। এবার আমরা খুবই চিন্তায় পড়ে গেলাম। রাহুলকে কোথায় রাখব? প্রদীপ বলল, আমাদের রাহুলকে কোনো বিশেষ হাসপাতালে পাঠাতে হবে, যেখানে এই ধরনের রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা হয়। আমি রাজি হলাম না। বললাম, রাহুল আমার সন্তান। আমি তাকে ছেড়ে দিতে পারব না গি। কিন্তু প্রদীপ বলল, শ্রাবণী, আমাদের পূজার কথাও ভাবতে হবে। রাহুল যদি তার কোনো ক্ষতি করে? এই কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি একদিকে রাহুলের জন্য চিন্তিত, অন্যদিকে পূজার নিরাপত্তার জন্য চিন্তিত। আমরা অনেক খোঁজখবর করে একটা বিশেষ হাসপাতালের সন্ধান পেলাম। সেখানে এই ধরনের রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা হয়। আমরা রাহুলকে সেখানে নিয়ে গেলাম। ডাক্তারদের সাথে কথা বললাম। তারা বললেন, রাহুলের এই অসুখ সম্পূর্ণ ভালো হওয়া কঠিন, কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডাক্তারেরা বললেন, রাহুলকে এখানে অন্তত 2 বছর থাকতে হবে। তারপর দেখা যাবে। রাহুল প্রচুর কান্নাকাটি করল। বলল, মা, আমাকে বাসায় নিয়ে চলো। আমার হৃদয় ভেঙে গেল। কিন্তু আমি বুঝতে পারছিলাম এটাই সবার জন্য ভালো। আমি রাহুলকে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, রাহুল, তুই এখানে সুস্থ হয়ে আস। তারপর আমরা সবাই মিলে সুখে থাকব। রাহুল বলল, মা, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? আমি কাঁদতে কাঁদতে বললাম, না রাহুল, আমি তোকে ছাড়িনি। আমি সবসময় তোর পাশে আছি। আমরা রাহুলকে সেই হাসপাতালে রেখে চলে এলাম। পথে আমি অনেক কেঁদেছি। একদিকে রাহুলের জন্য মন কাঁদছে, অন্যদিকে পূজার নিরাপত্তার জন্য স্বস্তি পাচ্ছি। রাহুল হাসপাতালে থাকার পর আমাদের বাড়ির পরিবেশ অনেকটা শান্ত হয়ে গেল। পূজা আবার স্বাভাবিক হয়ে উঠল। স্কুলে ভালো ফলাফল করতে লাগল। কিন্তু আমার মন সব সময় রাহুলের জন্য কাঁদত। আমি প্রতি সপ্তাহে রাহুলকে দেখতে যেতাম। রাহুল প্রথম কয়েক মাস খুবই রাগ করে থাকত। আমার সাথে কথা বলত না। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল আমরা তার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। 1 বছর পর রাহুলের অবস্থার অনেক উন্নতি হল। সে আর মেয়েদের প্রতি অস্বাভাবিক আচরণ করত না। ডাক্তার বললেন, রাহুলের চিকিৎসা সফল হচ্ছে। আরও 1 বছর পর তাকে বাড়িতে পাঠানো যেতে পারে। আমি খুশি হয়ে গেলাম। মনে হল অবশেষে আমাদের পরিবার আবার একসাথে হতে পারবে। আরও 1 বছর পর রাহুল সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে এল। এবার সে আর আগের মতো অশুভ আচরণ করল না। রাহুল বাসায় এসে আমাদের সবার কাছে ক্ষমা চাইল।
বলল, আমি আমার অসুখের জন্য তোমাদের অনেক কষ্ট দিয়েছি গু। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, সব ভুলে যা রাহুল। তুই এখন সুস্থও। রাহুল আবার পড়াশোনায় মন দিল। এবার সে আর কোনো মেয়ের প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখাল না। কিন্তু এর মধ্যে আমাদের পারিবারিক জীবনে আরেকটি ঘটনা ঘটল। পূজা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর আসত, বমি হতো। আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার কিছু পরীক্ষা করিয়ে বললেন, পূজার শরীরে কোনো সমস্যা নেই। মনে হচ্ছে মানসিক চাপের কারণে এসব হচ্ছে গি। আমি বুঝতে পারলাম, রাহুলের অসুখের কারণে পূজার মনের উপর প্রভাব পড়েছে। আমি পূজাকে একজন মনোবিদের কাছে নিয়ে গেলাম। মনোবিদ পূজার সাথে কথা বলে বললেন, পূজার মনে ভয় কাজ করছে। তার মনে হয় রাহুল আবার তার ক্ষতি করতে পারে কি। আমি পূজাকে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, পূজা, দাদা এখন সুস্থ। তুই ভয় পাবি না ঘি। কিন্তু পূজার মন থেকে ভয় যাচ্ছিল না। সে রাহুলকে দেখলেই কাঁপত। রাহুল এই অবস্থা দেখে খুব কষ্ট পেল। সে বলল, মা, পূজা আমাকে ভয় পায়। আমি কি করব? আমি বললাম, রাহুল, তুই ধৈর্য রাখ। আস্তে আস্তে পূজা ঠিক হয়ে যাবে গু। রাহুল পূজার সাথে দূরত্ব বজায় রেখে চলত। সে চেষ্টা করত পূজাকে স্বাভাবিক পরিবেশ দিতে। কয়েক মাস পর পূজার অবস্থার উন্নতি হল। সে আর রাহুলকে দেখে ভয় পেত না। আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়ে উঠল। রাহুল পড়াশোনায় মন দিল। পূজাও স্কুলে ভালো ফলাফল করতে লাগল। কিন্তু এই গল্পের এখানেই শেষ নয়। আরও কিছু ঘটনা বাকি ছিল। রাহুল যখন 25 বছর বয়সে পৌঁছল, তখন আমরা তার বিয়ের চিন্তা করতে লাগলাম।